ভারত ও বাংলাদেশ দুই দেশেরই কূটনৈতিক বিশেষজ্ঞরা এবং রাজনীতিবিদরা অপেক্ষা করছিলেন যে আজকে ভারত ও বাংলাদেশের যে বিদেশ সচিব পর্যায়ের মিটিং তার সারমর্ম কি বেরিয়ে আসে, কি বেরিয়ে এলো সারমর্ম। আজকে দুপুরে ইউরোপিয়ান ইউনিয়নের অনেকজন অ্যাম্বাসেডর চিফ অ্যাডভাইজারের সাথে দেখা করেছেন। 2.5 ঘন্টার একটা মিটিং হয়েছে। আর বিকেলবেলায় বিক্রম মিস্ত্রি ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি এসেছিলেন প্রফেসর ইউনুসের সাথে দেখা করতে। তো এই বিষয়ে আপনাদেরকে কথা বলবেন, এই বিষয়ে কথা বলবেন আমাদের অ্যাডভাইজার মহোদয়। We have always seen in the past and we continue to see in the future this relationship as a people-centric. ভারতের সাথে আমাদের বিদ্যমান সম্পর্ককে এগিয়ে নেওয়ার ব্যাপারে তিনি তার আশাবাদ ব্যক্ত করেন। তিনি দুদেশের মধ্যে বিদ্যমান পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা করেন। বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সাথে বৈঠকে বসেছেন ঢাকায় সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র। কয়েকটি মিডিয়া আই মাস্ট সে অনেকগুলো ফেক ভিডিও বাজারে চলছে। কোনো একটা পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে কিছু ফেক ভিডিও চালিয়ে আগুন লাগাবার চেষ্টা করা হচ্ছে। প্লিজ দয়া করে অনুগ্রহ করে উভয় সম্প্রদায় এর থেকে বিরত থাকুন। এবং কেউ কেউ, আমি এখনো মনে করি, দাঙ্গা কখনো হিন্দু করে না, দাঙ্গা কখনো মুসলমান করে না, দাঙ্গা কখনো শিখ করে না, দাঙ্গা কখনো খ্রিস্টান করে না। দাঙ্গা করে কতিপয় সমাজ বিরোধী এবং যারা সমাজের বোঝা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি তারই প্রেক্ষাপটে যা সকল কিছু ঘটে চলেছে তারই কিছু গুরুত্বপূর্ণ খবর আজকে আপনার সামনে তুলে ধরব। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যেই ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে ফেলেছেন, দেখে হয়তো বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন, তাহলে ভিডিওর অংশ বিশেষগুলো বুঝতে পারবেন। প্রিয় দর্শক, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা এরকম গরম খবর পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখে আসি। শেখ হাসিনার ক্যাশিয়ার ছিলেন বোন শেখ রেহানা। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতির ক্যাশিয়ার ছিলেন তার ছোট বোন শেখ রেহানা। আবার শেখ রেহানার ক্যাশিয়ার ছিলেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক মন্ত্রী জোনায়েদ আহমেদ পলক। সোমবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দুর্নীতি দমন কমিশন আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকার কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন টিআইবির নির্বাহী পরিচালক ও দুদক সংস্থার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। সভাপতিত্ব করেন দুদক সচিব খোরশেদা ইয়াসমিন। এ সময় দুদকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইন উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রীর একজন পিয়নও 400 কোটি টাকার মালিক হয়েছেন। আবার এটি নির্লজ্জভাবে সাবেক প্রধানমন্ত্রী জনসমক্ষে বলেছেন। আসিফ নজরুল বলেন, প্রধানমন্ত্রীর একজন পিয়ন 400 কোটি টাকার মালিক হয় কিভাবে, তা আবার হাসতে হাসতে বলেন তার পুরো পরিবারটি ছিল চোর। আওয়ামী লীগের 15 বছরের সরকারি বেসরকারি দুর্নীতির কথা তুলে আসিফ নজরুল বলেন, দুদকও ছিল, উচ্চ আদালতও ছিল, কিন্তু কোনো বিচার হয়নি। এই বিচার না হওয়ায় সমাজে দুর্নীতি প্রতিষ্ঠা পেয়েছে। শেখ হাসিনার আমলে দুদক তার দাসে পরিণত হয়েছিল বিচার বিভাগও। ডক্টর আসিফ নজরুল বলেন, দুদক বিগত সরকারের দাসে পরিণত হয়েছিল, এখন কেউ দুদকের উপর চাপ সৃষ্টি করছে না। তিনি বলেন, অন্যায় না করলে রাজনৈতিক চাপ থাকলেও ভালো কাজ করা যায়। এবারের জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণরা রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ এনে দিয়েছে। সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, দুদকের কার্যক্রম পরিচালনার জন্য এই সময় অন্তর্বর্তী কোনো কমিশন গঠন করা হলে এ নিয়ে নানা জটিলতা দেখা দেবে। বেশি বিলম্ব না করে নতুন কমিশন দেওয়ার জন্য সরকার কাজ করছে। বিশেষ অতিথি ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, যারা দুর্নীতি করে তাদের বিচারের আওতায় আনতে হবে। বিগত সরকার অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করেছিল। নজিরবিহীনভাবে বারবার বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। কর্তৃত্ববাদ প্রতিষ্ঠার কারণে তরুণরা এর বিরুদ্ধে জেগে উঠেছিল। বিগত দিনে কমিশন কর্মীরা দুর্নীতিতে নিমজ্জিত ছিল। দুদককে ঢেলে সাজাতে সাঁড়াশি অভিযান চালাতে হবে। উল্লেখ্য, দেশের সবচেয়ে বড় ও ব্যয়বহুল প্রকল্প রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন এর প্রতিবেদন অনুযায়ী রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণে খরচ ধরা হয় $1265 কোটি। প্রয়োজনের তুলনায় যা অনেক বেশি, যাতে মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই বাজেট থেকে $500 কোটি আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাট্রাম। নিজের ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে এই চুক্তি করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই মধ্যস্থতার বিনিময়ে পাচার করা অর্থের 30% পেয়েছেন টিউলিপ, শেখ রেহানা ও পরিবারের কয়েকজন সদস্য। গ্লোবাল ডিফেন্স কর্পের দাবি, সে সময় ঢাকা মস্কোর $1 বিলিয়ন অস্ত্র চুক্তির মধ্যস্থতাও করেন তিনি। 2009 সালে প্রোসায়া লিমিটেড নামে একটি ভুয়া কোম্পানি চালু করেন টিউলিপ সিদ্দিক। তার মা শেখ রেহানা ও চাচা তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক। যুক্তরাষ্ট্রেও জুমানা ইনভেস্টমেন্ট নামে একটি কোম্পানি রয়েছে তাদের। গ্লোবাল ডিফেন্স কর্পের অভিযোগ, এই কোম্পানির মাধ্যমে বিভিন্ন দেশের অফশোর অ্যাকাউন্টে অর্থ পাচার করতেন শেখ হাসিনা। এবং কেউ কেউ, আমি এখনো মনে করি, দাঙ্গা কখনো হিন্দু করে না, দাঙ্গা কখনো মুসলমান করে না, দাঙ্গা কখনো শিখ করে না, দাঙ্গা কখনো খ্রিস্টান করে না। দাঙ্গা করে কতিপয় সমাজ বিরোধী এবং যারা সমাজের বোঝা। সুতরাং এই ব্যাপারটিকে এই অ্যাঙ্গেল থেকে দেখে আমরা সবাই যেন এমন কোনো মন্তব্য না করি যাতে আমাদের কোনো রকম পরিস্থিতি বাংলায় এটাকে নিয়ে খারাপ হয়। আমি কৃতজ্ঞ যে একদিকে হিন্দু ধর্মের মানুষরা প্রতিবাদ করছেন,
অন্যদিকে সংখ্যালঘু ইমামরাও কালকে প্রেস কনফারেন্স করে পরিষ্কার বাংলাদেশের যে মাইনরিটিদের উপর অত্যাচার হচ্ছে তারাও কিন্তু এটাকে তীব্র নিন্দা করেছেন এবং মাইনরিটিদের সেফটি এবং সিকিউরিটির ব্যাপারে বলেছেন এটা বাংলায় প্রথম। যারা মনে রাখবেন এটা আমাদের ধর্ম নিরপেক্ষতার একটা প্রধান একটা স্তম্ভ এবং আমি সকলকে এই জন্য অভিনন্দন জানাচ্ছি। আমাকে অনেক সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকে বলেছিলেন যে আমরা মিছিল করতে চাই, প্রতিবাদ করি। আমি বলেছিলাম না, মিছিল করলে অনেকে তো আছে জানে না এই সময় সুযোগ নেয় রাজনীতি, আবার একটা দাঙ্গা লাগিয়ে দেবে। আমি দাঙ্গাতে চাই না, আমরা দাঙ্গা চাই না, শান্তি চাই। একটা হিন্দুর গায়ে যে রক্ত আছে, একটা মুসলিমের গায়ে সে রক্ত আছে, একটা ভাইয়ের গায়ে যে রক্ত আছে, একটা বোনের গায়ে সে রক্ত আছে, একটা পাঞ্জাবির গায়ে যে রক্ত আছে, একটা শিখের গায়ে খ্রিস্টানের গায়ে সে রক্ত আছে। আমরা নিজেদের মধ্যে ভেদাভেদ না করে, আর কয়েকটি মিডিয়া আই মাস্ট সে, আমি অ্যাপিল করছি তাদের কাছে, এটা উত্তরপ্রদেশ নয় যে আপনাদের ব্যান করবে, এটা উত্তরপ্রদেশ নয় বা রাজস্থান নয় যে আপনাদের অ্যারেস্ট করে নিয়ে যেভাবে সাংবাদিকের উপর অত্যাচার হয়েছিল আমাদের ছবি আছে সেটা করবো। কিন্তু আমি নিশ্চয়ই আবেদন করতে পারি, অনেকগুলো ফেক ভিডিও বাজারে চলছে, কোনো একটা পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে কিছু ফেক ভিডিও চালিয়ে আগুন লাগাবার চেষ্টা করা হচ্ছে। প্লিজ দয়া করে, অনুগ্রহ করে উভয় সম্প্রদায় এর থেকে বিরত থাকুন। আমরা কেউ কিন্তু কারো পক্ষে নয়, সবাই কিন্তু সবার পক্ষে, এটা মাথায় রাখতে হবে। আমি বারবার বলি, ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। বাংলাদেশের ব্যাপারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, লেট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু ডিসাইড। এখানে আমরা যেন কেউ অতিরিক্ত কথা না বলি এবং অতিরিক্ত কথা বলে পরিস্থিতিটা নষ্ট না করি। যারা ভাবছেন এটা নিয়ে রাজনীতি করবেন তারা জেনে রাখুন, ওটা করতে গেলে আপনার রাজ্যেরও ক্ষতি হবে, ওখানেও যারা আমাদের বন্ধু বান্ধবরা আছে, ভাই বোনেরা আছেন, তাদেরও ক্ষতি হবে। আমরা এটা চাই না। গভর্নমেন্টের কতগুলো পলিসি আছে, যেমন এক্সটার্নাল অ্যাফেয়ার্স পলিসি, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ভাগ্যে পড়ে, আমাদের নয়, ওদের জুরিসডিকশনে পড়ে। অনেকে ওপার বাংলা থেকে পার বাংলা আসতে চাইছে কিন্তু তারা ঢুকতে পারছে না। আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সেখানে বর্ডার সিকিউরিটি ফোর্স দায়িত্ব নিয়েছেন, তারা আসতে দেবে কি দেবে না তাদের ব্যাপার, সেই নিয়েও আমি কোনো কটু মন্তব্যে যাবো না। কিন্তু যাদের টাকা আছে, পয়সা আছে, ভিসা আছে, পাসপোর্ট আছে, তারা তো ট্রেনে চলে আসছে, ট্রেন তো আসছে, ট্রেন তো চলছে, ট্রেন তো চলছে। কিন্তু গরিব মানুষগুলো যাদের কাছে হয়তো কিছু নেই, তারা আসতে গেলে পারছে না, তারা বাধা পাচ্ছে বিএসএফ এর কাছে। আমাদের হাতে কিন্তু বর্ডার দিয়ে, এটা মাথায় রাখবেন। তাই আমি সবাইকে বলবো, এমন কোনো কথা যাতে আমরা না বলি যাতে কোনো আমাদের পক্ষ নয়, এপক্ষ নয়, অপক্ষ নয়। আমি সবাইকে আবেদন করছি যাতে কোনো অতিরিক্ত কোনো প্ররোচনা সৃষ্টি হতে পারে। আমি যতদূর জানি কালকে ফরেন সেক্রেটারি যাবেন বাংলাদেশে, আজকেই যাচ্ছেন, কালকে ওদের মিটিং আছে, সুতরাং লেট দেম ডিসাইড। এই ব্যাপারে আমি পরিষ্কার বলি, এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ব্যাপারে উই নেভার ইন্টারফেয়ার। আমাদের দলের পলিসি হচ্ছে এবং আমাদের সরকারেরও, আমরা সবসময় এই ব্যাপারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে গাইডলাইন্স দেয়, এক্সটার্নাল অ্যাফেয়ার্স যে গাইডলাইন্স দেয়, এটা কিন্তু আমরা মেনে চলি। তাই আপনাদের সবাইকে অনুরোধ করবো, আসুন আমরা এমন একটা পরিবেশ সৃষ্টি করি যাতে এপার বাংলা দেখিয়ে দেবে যে আমরা ভারতবর্ষ, আমাদের জাতীয়তাবোধ, আমাদের দেশাত্মবোধ, আমাদের মমত্ববোধ, আমাদের স্নেহবোধ, আমাদের ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা, সে যে স্বপ্ন দিয়ে তৈরি, সে যে স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের সেরা, সে যে মোদের জন্মভূমি। এই জন্মভূমিকে আপনারা প্রতিপালন করেছেন, জন্মেছেন এই মাটিতে, এই মাটিটাকে সমৃদ্ধ করুন, ভালোবাসুন এবং যদি কেউ বিচ্ছিন্ন করতে আসার চেষ্টা করে তাকে প্রতিরোধ করুন। আজকে দুপুরে ইউরোপিয়ান ইউনিয়নের অনেকজন অ্যাম্বাসেডর, চিফ অ্যাডভাইজারের সাথে দেখা করেছেন, 2.5 ঘন্টার একটা মিটিং হয়েছে। আর বিকেলবেলায় বিক্রম মিস্ত্রি, ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি এসেছিলেন প্রফেসর ইউনুসের সাথে দেখা করতে। তো এই বিষয়ে আপনাদেরকে কথা বলবেন, এই বিষয়ে কথা বলবেন আমাদের অ্যাডভাইজার মহোদয় রিজওয়ানা হাসান। আজকে 2.5 ঘন্টা ব্যাপী যে আলোচনা হলো, তাতে আমাদের পক্ষ থেকেও কিছু বক্তব্য দেওয়া হয়েছে, তাদের পক্ষ থেকেও কিছু প্রশ্ন, পার্সপেক্টিভ উত্থাপিত হয়েছে। সেগুলো সারমর্ম যদি উপস্থাপন করি, প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের জন্য এটি একটি ঐতিহাসিক ঘটনা। কারণ আমরা কেবল বাংলাদেশে যে সমস্ত ইউরোপিয়ান দূতাবাস আছেন তাদের সাথে কাজ করি, কিন্তু আজকে এই অনুষ্ঠানে দিল্লিতে আছেন এমন অনেক রাষ্ট্রদূত এবং প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ফলে বাংলাদেশের ইতিহাসে এমন এর আগে কখনো হয়নি যে ইউরোপিয়ান ইউনিয়ন একটা ইউনিয়ন হিসাবে এত রাষ্ট্রদূত নিয়ে, এত প্রতিনিধি নিয়ে কোনো সরকার প্রধানের সাথে আলোচনা করতে এসেছেন বলে। সেটা বাংলাদেশের এই যে নতুন বাংলাদেশের যাত্রা, সেখানে একটা বড় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা অবশ্যই বিশ্বাস করি। আমাদের পক্ষ থেকেও কিছু কথা বলা হয়েছে, তাদের পক্ষ থেকেও কিছু কথা বলা হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে যে কথাগুলো বলা হয়েছে তার মধ্যে হচ্ছে যে বাংলাদেশ এখন স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ ঘটাবে, সেক্ষেত্রে আমাদের কিছু বাণিজ্য সুবিধা ইউরোপিয়ান
মার্কেটে প্রাপ্তির ব্যাপারে আমরা আমাদের কথাগুলো বলেছি, আমরা জলবায়ু পরিবর্তন বিষয়ে কথা বলেছি, আমরা রোহিঙ্গা সমস্যার সমাধানের বিষয়ে কথা বলেছি। তারা আমাদেরকে মানবাধিকারের বিষয়ে জানতে চেয়েছেন, নির্বাচন নিয়ে কথা বলেছেন, শ্রমিক অধিকার নিয়ে কথা বলেছেন। সেগুলোর উত্তরে আমরা তাদেরকে জানিয়েছি যে প্রত্যেকটা বিষয়েই প্রক্রিয়া অব্যাহত রয়েছে। আমরা অবশ্যই একটি স্বাধীন, ফ্রি, ফেয়ার এবং ডেমোক্রেটিক ইলেকশনের দিকে যাব। আমরা বিচারের কথা বলেছি, আমরা বলেছি যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল সেটার কথা জানিয়েছি। বিভিন্ন রিফর্ম কমিশন কোন কোন ক্ষেত্রে রিফর্মের জন্য কী পদ্ধতিতে কাজ করছে এটা তাদেরকে আমরা জানিয়েছি। তাদের বক্তব্য ছিল শ্রম অধিকার বিষয়, সেখানেও আমরা তাদেরকে বলেছি সেখানে একটা কমিশন হয়েছে এবং বাংলাদেশ যাতে আর চিপ লেবার এই কথাগুলো আমাদেরকে শুনতে না হয়, বরং শ্রমিক স্বার্থ যাতে সুসংহত থাকে সেটার জন্য যে এই কমিশনের মতামতের ভিত্তিতে আমরা ব্যবস্থা গ্রহণ করবো সেটা আমরা জানিয়েছি। একটা প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে ছিল যে বাংলাদেশের নাগরিকেরা অনেক ইউরোপিয়ান দেশে যেতে গেলে ভিসার জন্য আবেদন করতে হয় দিল্লি থেকে। এটা অনেক সময় ঝামেলা হয়ে যায়। তাদের কাছে আমাদের একটা সুস্পষ্ট অনুরোধ ছিল যে তারা যেন এই ভিসা সেন্টারগুলো দিল্লি থেকে সরিয়ে অন্যত্র স্থাপন করেন, যাতে করে এই মুহূর্তে যারা বাংলাদেশি শিক্ষার্থীরা ইউরোপের বিভিন্ন দেশে যাবেন কিন্তু বাংলাদেশে তাদের দূতাবাস নেই, তারা তো যেতে পারছেন না, প্রক্রিয়াটা বিলম্বিত হচ্ছে। ভবিষ্যতে যেন এরকম বিলম্বিত আর না হয় সেজন্য দিল্লিতে সেন্টার না রেখে আমরা অন্যান্য দেশে সরিয়ে নেওয়ার কথা বলেছি। এটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমাদের যে কথা হয়েছে সেটার ব্যাপারে, এবং আমাদের পক্ষ থেকে তাদেরকে বিভিন্ন ইস্যুতে যে অপপ্রচারগুলো চালানো হচ্ছে এই অপপ্রচারের বিষয়ে বলা হয়েছে। কেন জুলাইয়ের এই বিপ্লব হলো, সেই বিপ্লবের আকাঙ্ক্ষাটা কি, সেই আকাঙ্ক্ষা ধারণ করে জাতীয় ঐক্য গড়ার যে একটা প্রক্রিয়া শুরু হয়েছে বিভিন্ন বিষয়ে, সে বিষয় সম্পর্কে তাদেরকে জানানো হয়েছে। এবং এই যে জুলাই আগস্টে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে এই হত্যাকাণ্ডের বিচারের ক্ষেত্রে যে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি এই ব্যাপারেও তাদেরকে আমরা অবহিত করেছি। এখানে এটা ছিল ইউরোপিয়ান ইউনিয়নের সাথে বক্তব্য। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন, আমরা উত্তর দেব। বিক্রম মিস্ত্রিটাও দাঁড়ান, বিক্রম মিস্ত্রি জি, আপনাদের ইউরোপিয়ানটা শুরু হলে তারপরে আমরা বলি। ইউরোপিয়ানের ব্যাপারে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমরা ভারতীয় সচিবের সাথে যে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে সেখানে আমাদের পক্ষ থেকে এবং তাদের পক্ষ থেকে বারবার তারা বলেছে যে তারা বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক যে সম্পর্ক এটা এগিয়ে নিতে এবং আরো জোরদার করতে আগ্রহী। তারা জুলাই এবং আগস্টে যে বিপ্লব হয়েছে এটা তারা মনিটর করেছেন, তারা দেখেছেন, তারা অবগত। আমাদের পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছে যে আমরা সার্ককে শক্তিশালী ভূমিকায় দেখতে চাই, আমরা যে একসাথে বিমস্টেকে আছি এবং এটাতে থাকাটা জরুরি এটাও বলা হয়েছে। আমাদের পক্ষ থেকে বিভিন্ন প্রোপাগান্ডা যেগুলো চালানো হয়েছে সেটার ব্যাপারে উদ্বেগ চালানো হয়েছে এবং হচ্ছে সেটার ব্যাপারে উদ্বেগ জানানো হয়েছে। এবং আমাদের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী যিনি ওখানে আশ্রয় নিয়েছেন তিনি সেখান থেকে কথাবার্তা বলছেন এবং বিভিন্ন কথাবার্তা বলার মাধ্যমে এক ধরনের উত্তেজনা তৈরি করার চেষ্টা করা হচ্ছে, সেটার ব্যাপারে উদ্বেগ খুব স্পষ্ট করে আমাদের পক্ষ থেকে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। ভারতের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে তারা আমাদের সাথে সম্পর্ক জোরদারে আগ্রহী এবং সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী এবং বিভিন্ন অপপ্রচার, এই যে বিভিন্ন রকমের কর্মকাণ্ড সেখানে হচ্ছে যেগুলো আমাদের দেশের যে একটা ইমেজ আছে সম্প্রীতির একটা দেশ বলে সেটাকে প্রশ্নবিদ্ধ করছে, আমাদের এই যে জুলাই আগস্টের যে অভ্যুত্থান এটাকে প্রশ্নবিদ্ধ করছে, এগুলোর ব্যাপারে তাদের বক্তব্য হচ্ছে যে এগুলোর ক্ষেত্রে ভারতীয় সরকার কোনোভাবেই দায়ী না এবং সরকার আসলে এগুলো করছেও না, এগুলো অন্য করছে না। এগুলো হচ্ছে বিভিন্ন, এটা হচ্ছে মিডিয়ার বা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে করা হচ্ছে। আরেকটা আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যে এখন ভিসা দেওয়াটা যেহেতু কমিয়ে রাখা হয়েছে এটা অনেক অসুবিধার সৃষ্টি করছে, তাদের পক্ষ থেকে আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে ভিসা বাড়ানোর তারা উদ্যোগ গ্রহণ করবে। এবার এনি কোশ্চেন নাম করে বলবেন। আমরা তাদেরকে আমাদের হাই কমিশনে যে সহিংস আক্রমণটা হয়েছে এটার ব্যাপারে আগেই প্রতিবাদ জানিয়েছি, আগেই তারা সেই ব্যাপারে দুঃখ প্রকাশ করেছেন। আজকে যেহেতু তারা সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার এবং জোরদার করার কথা বলছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে, কাজে আমরা ধরে নেব যে সেই ব্যাপারে তাদের যে দুঃখ প্রকাশ সেটা তারা সেই অবস্থান থেকে একই অবস্থানে আছেন। সুতরাং নতুন করে আর এই কথাটা বলা হয়নি, কিন্তু বারবার যে প্রপাগান্ডাগুলো হচ্ছে, যে প্রপাগান্ডাগুলো একেবারেই সঠিক না, যে প্রপাগান্ডাগুলো বাংলাদেশের ইমেজের জন্য ক্ষতিকারক, সেগুলোর ব্যাপারে আমরা আমাদের স্পষ্ট অবস্থান জানিয়েছি এবং সেখানে তাদের বক্তব্য হচ্ছে যেগুলো সরকার অন্য করে না, সরকার এগুলোর সাথে মোটেও জড়িত নয়। বাংলাদেশের নির্বাচন সম্পর্কিত বিষয়ে আপনাদের সাথে আলোচনা হয়েছে, সেখানে কী ধরনের আলোচনা হয়েছে সেটি যদি বিস্তারিত বলতেন। আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে একটু আগে ভারতের পররাষ্ট্র সচিব তিনি গণমাধ্যমে বলেছেন যে তারা ব্যাপারটাতে কনসার্ন প্রকাশ করেছেন, একটু আগে পররাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে সেই বিষয়টা নিয়ে কী ধরনের আলোচনা হয়েছে যে আসলে এই বিষয়গুলো হচ্ছে না, এই প্রকারগুলোর জবাব আপনারা কেমনভাবে দিয়েছেন? শেষ প্রশ্নটা আগে নেই।
এই প্রপাগান্ডাগুলোর জবাব আমরা লিখিত মৌখিক বহুভাবেই বলেছি যে যতগুলো ঘটনা ঘটেছে সেগুলোকে সাম্প্রদায়িক দেখানোর সুযোগ খুবই কম। সেগুলো হচ্ছে কখনো কখনো ব্যক্তিগত বিরোধ, বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে রাজনৈতিক বিরোধ। এবং আমাদেরও স্পষ্ট অবস্থান হচ্ছে যে বাংলাদেশ সরকার না এটার অংশ, না এটা কোনোভাবে বরদাস্ত করছে। যেখানে যেখানে এরকম অভিযোগ এসছে, যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। এবং এই প্রেক্ষিতে ভারতীয় যিনি সচিব তার পক্ষ থেকে বলা হয়েছে যে বিভিন্ন কারণে যে আমাদের সম্পর্কের মধ্যে একটা মেঘ এসছে, এই মেঘটা দূর করতে হবে। এবং এই মেঘটা আমরাও বলেছি দূর করতে হবে, তারাও বলেছেন দূর করতে হবে। এবং আমরা একই সাথে তারা এবং আমরা একমত হয়েছি যে আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আরও অনেক বিষয় আছে, যেমন জলবায়ু পরিবর্তন, সেগুলো আমাদের একসাথে কাজ করার অনেক সুযোগ রয়েছে। এবার নির্বাচনের প্রশ্নে আমরা স্পষ্ট অবস্থান বলেছি যে আমাদের নির্বাচন অবশ্যই ফ্রি হবে, আমাদের নির্বাচন অবশ্যই ফেয়ার হবে এবং একটা গণতান্ত্রিক দেশের দিকে যাত্রা শুরু করার জন্য বর্তমান সরকার বদ্ধপরিকর। এই বিষয়ে সকলেই আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সহায়তা করবেন এবং একসাথে কাজ করে যাবেন বলে তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটা দেখেছেন। দেখে হয়তো আপনার মন্তব্য থাকতে পারে, মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।